রত্নাদেবী তার ছেলে কমল এবং রাজের সঙ্গে শহরে বাস করে। তার দুই ছেলে খুবই ভালো চাকরি পায়, তাই এবার তার মা ঠিক করে যে ছেলেদের বিয়ে দিতে হবে, এমন পরিবারে বিয়ে দিতে হবে যে পরিবারের মেয়েরা বড়লোক হবে। কারণ রত্নাদেবী পুরানো ধ্যান ধারণায় বিশ্বাসী ছিল। সে ছেলেদের বিয়ে দিয়ে বউদের কাছ থেকে যৌতুক নেবে, আর যৌতুক নেওয়ার সব থেকে ভালো সময় হলো গরমকাল, আর সেটারও একটা বিশেষ কারণ আছে। এখন যদি আমি দুই ছেলেকে বিয়ে দিই, তাহলে যৌতুক হিসেবে আমার দুই ছেলের বউ গরমকালে এসি, ফ্রিজ, কুলার সবকিছু নিয়ে আসবে, আর আমি ঘর বাড়ি সাজিয়ে নিতে পারবো। তাই আমি আর দেরি করব না, কিছুদিনের মধ্যেই পাত্রী দেখে দুই ছেলের বিয়ে দেব। এই বলে সে দুই ছেলের জন্য পাত্রী খুঁজতে শুরু করে দেয়। কিছুদিনের মধ্যেই সে কমলের সঙ্গে টিনার বিয়ে ঠিক করে। টিনা খুব ধনী পরিবারের মেয়ে ছিল, তাই রত্নাদেবী এরকম শহুরে ধনী মেয়েকে বৌমা হিসেবে পাবে ভেবে খুবই আনন্দিত হয়ে পড়ে। আর টিনার বাবা বিমল বাবুও মেয়েকে বিয়ে দেবে বলে গদগদ হয়ে ওঠে। সত্যি আমার মেয়ে খুব ভাগ্যবতী যে এত ভালো পরিবারের বৌমা হিসেবেও যাবে। সে আর বলতে, কিন্তু দাদা, আমাদের পরিবারের একটা পুরানো নিয়ম আছে, ছেলে বিয়ে দিয়ে আমরা মেয়ের বাবার কাছ থেকে কিন্তু যৌতুক নিই, তাই যৌতুকের বিষয়টা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। বিমল বাবু এই কথা শুনে হো হো করে হেসে ওঠে। হ্যাঁ দিদি, আপনি চিন্তা করবেন না, আমি আমার মেয়ে জামাইকে জিনিস দিয়ে ভরিয়ে দেবো। আর এই গরমে আমি মেয়ের শ্বশুর বাড়িতে এসে ফ্রিজ, টিভি, কুলার, ওয়াশিং মেশিন সব পাঠিয়ে দেবো। ব্যাস, তাহলে আর কোনো চিন্তা নেই। আর যা গরম পড়েছে, এই গরমে যৌতুকে এসি, ফ্রিজ আমার বৌমাই তো ব্যবহার করবে, তাই ওর আরামের জন্যই আমি যৌতুক চেয়েছি। না না, শুধু ওর আরাম কেন, আমি ওর শ্বশুর বাড়ির কোনায় কোনায় এসি লাগিয়ে দেবো, আর রান্নাঘরে পর্যন্ত এসি বসিয়ে দেবো, যাতে আপনারা সবাই আরাম করতে পারেন। আর আমার নিজের বাড়িতে তো পুরোটাই সেন্ট্রাল এসি বসানো। সারা বাড়িতে যৌতুকে এসি বসাতে পারবে বলে রত্নাদেবী আনন্দে একেবারে নেচে ওঠে। তাই সে আর দেরি না করেই বৈশাখ মাসে টিনার সঙ্গে কমলের বিয়ে ঠিক করে। আর ধুমধাম করে কমলের সঙ্গে টিনার বিয়ে হয়। টিনা নিজের সঙ্গে করে বাপের বাড়ি থেকে এসি, ফ্রিজ, কুলার ইত্যাদি যৌতুকে নিয়ে এলে সকলে খুবই আরাম করে দিন কাটায়। এমনকি টিনা রান্না করেও এসি চালিয়ে রান্না করে। দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন, মা, বেশ অনেকদিন তো হলো, এবার আমার মতো কোনো বড়লোকের মেয়ে দেখে আমার ছোট দেওরেরও বিয়ে দিন। আমার ছোট যা এলে আমার সঙ্গে মিলেমিশে সংসারের কাজকর্ম করতে পারবে, আর আপনাকে এই গরমে বেশি বেশি যৌতুকও দেবে। হ্যাঁ বৌমা, আমি এবার রাজের জন্য মেয়ে দেখা শুরু করব। এবার বিয়ে ঠিক হবার সময় আসে ছোট ছেলে রাজের। রাজের বিয়ে তার মা ধনী পরিবারের মেয়ের সঙ্গেই ঠিক করবে বলে ভাবে, কিন্তু এমন সময় রাজ মায়ের পছন্দে বিয়ে করবে না বলে বেঁকে বসে। তুই শেষ পর্যন্ত গ্রামের মেয়েকে বিয়ে করবি? নিশ্চয়ই তুই কোনো গ্রামের জমিদার মেয়েকে পছন্দ করেছিস তো? যাক, আমি তোর উপর গর্বিত, কারণ শহরের বৌমার থেকে যৌতুক নিয়েছি, এবার গ্রামের বৌমার কাছ থেকে আমি বিঘা বিঘা জমি, পুকুর, খাল, বিল যৌতুক নেব, যাতে আমি গরমকালে গ্রামে গিয়ে আরাম করতে পারি আর পুকুরে মাছ ধরে খেতে পারি। মা, আমরা তাহলে আমার ছোট জায়ের গ্রামের বড় বাড়িতে গরমকাল কাটাতে যাব, আর গরমে খুব আরাম করব। গাছ থেকে টাটকা টাটকা আম পেড়েও খাবো, কারণ শিল্পীদের নিজস্ব জমিতে নিশ্চয়ই অনেক আমও থাকবে। না মা, না বৌদি, তোমরা আমার পুরো কথাটা শোনো আগে। শিল্পী গ্রামের কোনো জমিদারের মেয়ে নয়, ও গ্রামে একজন মাছ ধরা জেলের মেয়ে, আর ওর বাবা বড় লোক নয়, তাই তোমার যৌতুক নেওয়ার স্বপ্ন পূরণ হবে না। শিল্পী গ্রামের গরিব মেয়ে শুনে রত্নাদেবী একেবারে মনস্থির করে নেয় যে রাজের বিয়ে শিল্পার সঙ্গে কিছুতেই সে হতে দেবে না। অন্যদিকে রাজও ঠিক করে নেয়, মা যদি এই বিয়েতে মতামত না দেয়, তাহলে সে নিজের মায়ের অমতে গিয়ে শিল্পাকে বিয়ে করে নিয়ে আসবে। তাই রত্নাদেবীরও আর কিছু করার থাকে না, সে বাধ্য হয়ে গ্রামের মেয়ে শিল্পী এবং তার পরিবারের সঙ্গে দেখা করতে চলে যায়। দিদি, আপনার ছেলেকে আমি জামাই হিসাবে পাবো, এই কথা ভেবে আমি ধন্য হয়ে গেছি। আর আপনারা যে এই গরিব মেয়েকে বাড়ির বউ বানিয়ে উদ্ধার করবেন ভেবেছেন, সত্যি আমার মেয়ের জীবন কিন্তু বর্তে যাবে। বর্তে যাবে না ছাই, আমার ছেলে আপনার মেয়েকে বিয়ে করতে চায়, তাই আমি বাধ্য হয়েছি। না হলে এরকম গরিব গ্রামের মেয়েকে বিয়ে করে নিয়ে যাওয়ার আমার কোনো শখ নেই। আমার ইচ্ছে ছিল আমার ছোট বউ অনেক ধনী হবে আর আমাকে অনেক অনেক যৌতুক দেবে। হ্যাঁ, আমি যেমন দিয়েছি। মা, আমি কিন্তু বলে দিচ্ছি, আমি যৌতুকে যে এসি, ফ্রিজ নিয়ে এসেছি, সেগুলো আপনার এই গরিব গ্রামের ছোট বউকে ব্যবহার করতে দেব না। শিল্পী তার মায়ের এমন অপমান সহ্য করতে পারে না, তাই সে প্রতিবাদ করে বসে। আমার এসি, ফ্রিজ কোনো কিছুর দরকার নেই, কারণ আমি গ্রামের প্রাকৃতিক এসিতে থেকে অভ্যস্ত। আর আমার ফ্রিজেরও কোনো দরকার নেই, কারণ আমরা গ্রামে কলসিতে রাখা ঠান্ডা জল খাই, তাই গরমে আমাদের কোনো কষ্ট হয় না। বাবা, এই মেয়ের তো ভালোই কথা আছে দেখছি, মুখে মুখে ভালোই তর্ক পারে।
আমি তর্ক করছি না, কারণ আপনাদের শহরে সবকিছুই কৃত্রিম আর আমাদের গ্রামে এই গরমে সবকিছুই প্রাকৃতিক। আমি জাস্ট এই সত্যি কথাটাই বললাম। আপনি যৌতুক নিয়ে চিন্তা করবেন না, আমার মা ঠিক সামর্থ্য মতো যৌতুক দেবে। এই কথা শুনে রত্নাদেবী এবং টিনা ভীষণ পরিমাণে অবাক হয়, কারণ তারা নিজের কানে গরিব মেয়ের মুখে এমন কথা বিশ্বাস করতেই পারে না। ঠিক আছে, তুমি যখন বলছো যৌতুক দেবে, তাহলে আমার এই বিয়েতে কোনো অসুবিধা নেই। এই বলে রত্নাদেবী রাজের সঙ্গে শিল্পীর বিয়ে ঠিক করে আর আবার শহরে ফিরে যায়। কিন্তু অন্যদিকে সে রাত্রিবেলা আবার যৌতুক পাওয়ার স্বপ্ন দেখতে শুরু করে দেয়। ওই গ্রামের মেয়ে যখন বলেছে ও ঠিক ধার দেনা করে হলেও আমার জন্য গরমের মধ্যে যৌতুক নিয়ে আসবে, আবার আমি এসি পাবো, আবার ফ্রিজ পাবো, কি মজা! এবার যে ফ্রিজটা পাবো ওটা আমি আমার বোনকে দিয়ে দেবো। দেখতে দেখতে কিছুদিন কাটে। কিছুদিনের মধ্যে রাজের সঙ্গে শিল্পীর ধুমধাম করে বিয়ে হয়। বিয়ের পর গৃহপ্রবেশের সময় রত্নাদেবী এবং টিনা যৌতুকের অপেক্ষা করতে থাকে। মা, আপনার ছোট বউ যে বললো ও নাকি যৌতুক নিয়ে আসবে, কই গেল? যৌতুকের এসি, ফ্রিজ, কুলার কোথায়? আমার মনে হয় ও আমাদেরকে মিথ্যা কথা বলেছিল। সত্যি তো? এই ছোট বৌমা, যৌতুকের জিনিসপত্র কোথায় গেল? আমি মিথ্যা কথা বলিনি। আমি আমার বিয়ের গাড়ি করে সব জিনিসপত্র নিয়ে এসেছি। আর আমি গ্রাম থেকে বিয়ে যৌতুক হিসেবে 3টে মাটির কলসি, আমার ঘরের জন্য একটা পাখা আর আপনাদের জন্য হাত পাখা নিয়ে এসেছি। এই বলে শিল্পী গাড়ি থেকে 3টে কলসি, একটা পাখা এবং অনেকগুলো তালপাতার পাখা নিয়ে চলে আসে। নতুন গ্রামের বউয়ের এরকম যৌতুক দেখে রত্নাদেবীর চোখ খুলে বেরিয়ে আসে। সে তার ছোট বৌমার উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। তুমি শেষ পর্যন্ত এইসব ভিখারি জিনিসপত্র যৌতুকে নিয়ে এসেছো? তুমি আমাদের এই গরমকালে যৌতুক দেওয়ার নামে ঠকিয়েছো। ছি, তোমার লজ্জা করলো না? না, লজ্জার কি আছে? আমি আপনাকে যৌতুক দেব বলেছি, কিন্তু যৌতুকে এসি, ফ্রিজ দেব এই কথা তো আমি মোটেও বলিনি। এই বলে সে তার শাশুড়ি মা এবং বড় জায়ের হাতে 2টো মাটির কলসি এবং 2টো হাত পাখা ধরিয়ে দেয় আর নিজের ঘরে সিলিং ফ্যানটা লাগিয়ে নেয়। এই ঘটনা দেখে টিনা শিল্পীর সঙ্গে খুব খারাপ ব্যবহার করে আর সে তার শাশুড়ি মাকেও অপমান করার চেষ্টা করে। ইস মা, আমি আপনাকে বিয়ের সময় কত দামি জিনিসপত্র যৌতুক দিয়েছি, আপনার ঘরে এমনকি রান্নাঘরেও এসি বসিয়ে দিয়েছি, আর আপনার গ্রামের বৌমা শেষ পর্যন্ত আপনাকে কলসি আর হাত পাখা যৌতুক দিল। ছি 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 ছি, আপনার কপাল বড্ড খারাপ। তুমি শহরের বড় লোক, তাই তুমি দামি জিনিসপত্র যৌতুকে নিয়ে এসেছো, কিন্তু আমি গ্রামের মেয়ে, তাই আমি কলসি আর হাত পাখা এনেছি। আমার কাছে এগুলো এসি আর ফ্রিজের থেকেও অনেক বেশি দামি। শিল্পীর এমন কথা শুনে রত্নাদেবী এবং টিনা খুবই রেগে যায়। তাই তারা শিল্পীর উপর গরমের মধ্যে অত্যাচার করতে শুরু করে। গরমে রান্না থেকে শুরু করে বাড়ির বাকি সমস্ত কাজকর্ম শিল্পীকে দিয়ে করায়। শিল্পী, তুমি যেহেতু রান্না বান্না করছো, তাই আমি রান্নাঘরে লোক দিয়ে এসি খুলিয়ে নিয়েছি, কারণ তুমি তো এসির হাওয়া খেতে পছন্দ করো না। তাই তুমি হাত পাখার হাওয়া খেতে খেতে রান্না করো, কেমন? এই বলে টিনা সেখান থেকে চলে যায়। আর গ্রামের তুলনায় শহরে যেহেতু অনেক বেশি গরম, তাই শিল্পী রান্না করতে করতে ঘেমে যায়, কিন্তু তবুও তার কোনো কষ্ট হয় না। একদিন রান্না করতে করতে তার স্বামী অফিস থেকে চলে আসে আর শিল্পীর কাছে জল খেতে চায়। তাই শিল্পী কলসি থেকে জল নিতে যায়, কিন্তু সে দেখে যে কলসির জল শেষ হয়ে গেছে। তখনই শিল্পীর চোখ পড়ে সামনে রাখা ফ্রিজের দিকে। আবার ঘরে গিয়ে এখন কলসিতে জল ভরবো, আর ওদিকে আমার রান্নাও পুড়ে যাবে। তার থেকে বরং রাজকে ফ্রিজের জল দিয়ে দিই, ওর নিশ্চয়ই খুব জল তেষ্টা পেয়েছে। এই বলে শিল্পী ফ্রিজ থেকে জল বের করে গ্লাসে ভরতে যাবে, ঠিক তখনই রত্নাদেবী এবং টিনা সেখানে চলে আসে। তারা দেখে যে শিল্পী ফ্রিজ থেকে জল নিচ্ছে, আর তখনই টিনা এবং তার শাশুড়ি মা দুজনে মিলে শিল্পীর দিকে তেড়ে আসে। ওমা, এই দেখুন, আপনার ছোট বৌমা শুধু মুখেই বড় বড় কথা বলে আর এখন ফ্রিজ থেকে জল বের করে গিলছে। কি অসভ্য মেয়ে! এই ফ্রিজ আমি যৌতুকে নিয়ে এসেছি, আর তুই জল খাবি কেন রে? যা গিয়ে মাটির কলসির জল খা। আসলে গরিব ঘরের মেয়ে ফ্রিজ তো জীবনে চোখে দেখেনি, তাই এখন ফ্রিজ দেখে গরমে ঠান্ডা জল খাওয়ার লোভ হয়েছে। এই কথা শুনে শিল্পীর চোখে জল চলে আসে। অন্যদিকে রাজের জল তেষ্টা পাওয়ায় সে আর বসতে না পেরে রান্নাঘরের দিকে আসে, আর তখনই সে তার মা এবং বৌদির কথা শুনতে পায়। আমার মনে হয় তোমরা বেকার শিল্পীকে কথা শোনাচ্ছ, কেননা এই ঠান্ডা জলটা আমি খাবো। শিল্পী কোনোদিনও ফ্রিজের জল শুয়ে পর্যন্ত দেখেনি, তাই কথা বলার আগে তোমরা ভেবে কথা বলো। আর বৌদি, তুমি তোমার যৌতুকে নিয়ে আসা ফ্রিজ তোমার ঘরেই নিয়ে যাও, কেননা আমার বউ যখন এখানে এই গরমের মধ্যে রান্না করে, তখন আমার বউ রান্না করার সমস্ত জিনিসপত্র এখানেই থাকবে। এই বলে রাজ ফ্রিজের জল না খেয়ে ঘরে চলে যায়। অন্যদিকে টিনা এবং তার শাশুড়ি মা চুপ করে থাকে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে।
গরম হোক বা বৃষ্টি, টিনা এবং রত্নাদেবী সারাদিন এসিতে বসে থাকে। অন্যদিকে শিল্পী সিলিং ফ্যানের হাওয়া খায়। দেখতে দেখতে গরমের পরিমাণ হঠাৎ করে বাড়তে শুরু করে, আর এই গরমের মধ্যে একদিন লোডশেডিং হয়ে যায়। উফ, সেই সকাল থেকে লোডশেডিং। এই গরমে আর পারছি না বড় বৌমা, এসি চালাতে পারছি না, যে ফ্যান চলছে না, এমনকি ঠান্ডা জলও তো খেতে পারছি না। আমাকে আপনি কি বলছেন? আমার নিজেরই তো গরমের মধ্যে সারাদিন এসিতে বসে ঠান্ডা জল খাওয়ার অভ্যাস। আমার খুব কষ্ট হচ্ছে মা, আমিও আর পারছি না একদম। দেখতে দেখতে অনেকক্ষণই কেটে যায়, কিন্তু কিছুতেই কারেন্ট আসে না। ফলে গরমে টিনা এবং রত্নাদেবীর আরো বেশি কষ্ট হয়, কিন্তু শিল্পীর কোনো কষ্ট হয় না। সে সারাদিন হাত পাখা দিয়ে নিজেকে এবং তার স্বামীকে হাওয়া করে, তার সাথে জল পিপাসা পেলে ঠান্ডা ঠান্ডা মাটির কলসির জল খায়। ভাগ্যিস আমি এসি আর ফ্রিজের জলে অভ্যস্ত নই, না হলে আজকে লোডশেডিং এ আমার খুব কষ্ট হতো। তাই যৌতুকে এসব এসি ফ্রিজ নিয়ে আসা বেকার। গরমের মধ্যে কলসি আর হাত পাখাই শ্রেষ্ঠ। এই কথা টিনা শুনতে পেলে তার রাগে গা জ্বালা করে, কারণ সে বুঝতেই পারে শিল্পী সুযোগ পেয়ে তাকে ঠেস মেরে কথা বলছে। কিন্তু গরমে রত্নাদেবীর অবস্থা খারাপ হতে শুরু করে। সে গরম সহ্য করতে না পেরে এবার ছোট বউয়ের গ্রাম থেকে নিয়ে আসা যৌতুকের দিকে ঝুঁকে যায়। ছোট বৌমা, আমার খুব কষ্ট হচ্ছে, আমি কিছুতেই আর এই গরমে পেরে উঠছি না। তুমি যৌতুকে যেই হাত পাখা নিয়ে এসেছিলে, সেই হাত পাখা দিয়ে আমাকে হাওয়া করে দেবে আর কলসি থেকে এক গ্লাস ঠান্ডা জল খাওয়াবে গো। শাশুড়ি মায়ের এমন কথা শুনে শিল্পী খুবই খুশি হয়। সে তখনই তার শাশুড়ি মাকে হাত পাখা দিয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া করে, আর তার সাথে কলসির ঠান্ডা জলও খাওয়ায়। এর ফলে রত্নাদেবী গরমের মধ্যে স্বস্তি পায়, আর সে শিল্পার কাছে সত্যি সত্যি স্বীকার করতে বাধ্য হয় যে গরমে শহরের বউয়ের নিয়ে আসা যৌতুকের তুলনায় গ্রাম থেকে নিয়ে আসা বউয়ের যৌতুক অনেক ভালো। বেশ কয়েক ঘন্টা পর কারেন্ট চলে এলে তখনও রত্নাদেবী এসি চালিয়ে বসে থাকে না। সে ছাদে গিয়ে ছোট বৌমার সঙ্গে প্রাকৃতিক হাওয়া উপভোগ করে। এভাবেই তারা সকলে মিলে সুখে শান্তিতে সংসার করতে থাকে। এই সোনালি, আমাকে একটু এক বাটি চিনি দেবে গো? দেখো না, চিনি শেষ হয়ে গেছে, আমার একটুও খেয়াল ছিল না। আরে এক বাটি কেন, আমি তো তোমাকে এক বালতি চিনি দেব। তুমি খুব ভালো সময় আমার বাড়িতে এসেছো, এখন আমি খুব খুশি। এই দেখো, এই সোনার নেকলেসটা কেমন লাগছে বলো তো? 2 ভরি ওজনের সোনার নেকলেস, আমার গলায় নিশ্চয়ই খুব সুন্দর লাগছে। সোনালির গলায় অত সুন্দর নেকলেস দেখে প্রিয়াঙ্কা একেবারে আকাশ থেকে পড়ে। সে হা করে সোনালির নেকলেসের দিকেই তাকিয়ে থাকে। ও মাই গড, এই নেকলেসটা তো দারুণ দেখতে। কে বানিয়ে দিল এটা? কি সুন্দর লাগছে। কে আবার বানিয়ে দেবে? আমার বর বানিয়ে দিয়েছে, তবে ডিজাইনটা আমার পছন্দ মতোই বানিয়েছে। ডিজাইনটা খুবই ইউনিক, তাই না বলো? কিন্তু সোনালি, তুমি তোমার বরকে পটালে কি করে বলো তো? তোমার বর তোমাকে এত সহজে 2 ভরি ওজনের সোনার নেকলেস বানিয়ে দিল? সত্যি বলো তো, তুমি কি জাদুটনা করেছো বরের উপর? কি করেছি? তেমন কিছু না। প্রথমে এই সোনার নেকলেসটা নেওয়ার জন্য 2 দিন প্রচন্ড পরিমাণে ঝগড়া করেছি। 2 দিন রান্না বান্নার ক্ষেত্রে ধর্মঘট করেছি। মানে 2 দিন আমার বাড়িতে রান্না বান্না পুরোপুরি বন্ধ ছিল, আর ওই 2 দিন আমি পুরোপুরি উপোসও করেছি। সেই সাথে 4 দিন আমার মুখটাও পুরোপুরি বন্ধ ছিল। মানে 4 দিন আমি আমার বরের সঙ্গে কোনো কথাই বলিনি। এসব দেখেই আমার বর আমাকে সোনার নেকলেসটা কিনে দিয়েছে। ও মাই গড, তোমার মাথায় কিন্তু দারুণ আইডিয়া। যাই বলো না কেন, তোমাকে দেখে যতটা বোকা মনে হয়, তুমি কিন্তু অতটাও বোকা নও। তুমি খুবই চালাক। আচ্ছা, আমি এবার আসি, হ্যাঁ? এই বলে প্রিয়াঙ্কা বাড়ির দিকে হাঁটতে শুরু করে। আরে আরে, চিনিটা তো নিয়ে যাও। আরে, চিনি নিতে এসে চিনি না নিয়েই তো বাড়ি চলে গেল। ও বুঝেছি, চিনি নেওয়ার বাহানায় নিশ্চয়ই আমার বাড়ির খবর নিতে এসেছিল। ওদিকে প্রিয়াঙ্কা তার বরকে পটানোর জন্য, অর্থাৎ তার বরকে খুশি করে সোনার নেকলেস আদায় করার জন্য নানান রকমের সুস্বাদু খাবার রান্না করা শুরু করে দেয়। সন্ধ্যাবেলা চন্দন বাড়িতে এলে প্রিয়াঙ্কা তার সামনে একের পর এক বিভিন্ন রকমের সুস্বাদু খাবারের আইটেম সাজিয়ে দেয়। এই দেখে চন্দন খুবই খুশি হয়। সে আরো বেশি খুশি হয় প্রিয়াঙ্কার হাতের খাবারগুলো টেস্ট করে দেখার পর, কারণ সেগুলো খেতে খুবই সুস্বাদু ছিল। কি ব্যাপার বলো তো প্রিয়াঙ্কা, আজকে তুমি আমার পছন্দের মতো এত ভালো ভালো খাবার রান্না করেছো, তাও আবার এত টেস্টি খাবার। আজকে হঠাৎ করে এত ভালো ভালো খাবার রান্না করেছো, কোন খুশিতে বলো তো? আর এমনিও তোমাকে দেখে আজকে অনেক খুশি মনে হচ্ছে, কি ব্যাপার? আরে বোকা, তোমার মাথায় তো দেখছি কোনোই বুদ্ধি নেই। তুমি এটাও জানো না বউ কখন নিজের স্বামীকে ভালো ভালো খাবার রান্না করে খাওয়ায়? যখন বউয়ের নিজের বরের কাছ থেকে ভালো কোনো জিনিস চাওয়ার থাকে, তখনই তো বউরা এরকম করে। আচ্ছা তাই নাকি? তাহলে কি চাই তোমার বলো দেখি।
আমাকে একটা সোনার নেকলেস বানিয়ে দিতে হবে, তাও আবার 4 ভরি ওজনের। কবে দেবে তাহলে? প্রিয়াঙ্কার মুখে এমন কথা শুনে চন্দনের গলা থেকে খাবার আর কিছুতেই নিচে নামতে চায় না। সেই সাথে চন্দন তার মুখে খাবারেরও কোনো রকমের স্বাদ পায় না। 4 ভরি ওজনের নেকলেস আমি তোমাকে কিভাবে কিনে দেবো প্রিয়াঙ্কা? তবে হ্যাঁ, তুমি যখন আমার কাছে আবদার করেইছো, তখন আমি তোমাকে 2 ভরি ওজনের সোনার নেকলেস নিশ্চয়ই তৈরি করে দিতে পারবো। তবুও তার জন্য তোমাকে অন্তত 2 মাস অপেক্ষা তো করতেই হবে। না, কিছুতেই না, আমার 4 ভরি ওজনেরই সোনার নেকলেস চাই। আচ্ছা, তুমি কি চাও বলো তো? আমাদের প্রতিবেশীর সামনে আমার মান সম্মান যাতে সব ডুবে যায়। তুমি জানো সোনালীকে ওর বর 2 ভরি ওজনের সোনার নেকলেস কিনে দিয়েছে, আর এখন আমাকে 4 ভরি ওজনের সোনার নেকলেস তোমাকে কিনে দিতেই হবে, না হলে ওর কাছে আমার তো নাকটাই কেটে যাবে। আরে বাবা, আমারও তো একটা স্ট্যাটাস আছে। আরে আচ্ছা, মুশকিল তো। সোনালি নেকলেস কিনেছে বলে তোমাকেও কি ওর নকল করতে হবে নাকি? এটা কোনো কথা হলো? শোনো, 4 ভরি ওজনের সোনার নেকলেস আমি তোমাকে কিছুতেই কিনে দিতে পারবো না, কারণ আমার বাড়িতে টাকার গাছ লাগানো নেই। আমি অফিসে যাচ্ছি। পুরো মুডটাই নষ্ট করে দিল একেবারে। এই বলে চন্দন সেখান থেকে চলে যায়। চন্দনের কথাগুলো শুনে প্রিয়াঙ্কা প্রচন্ড পরিমাণে রেগে যায়। সে মনে মনে ভাবে, বুঝেছি, এত সহজে আমার বরের কাছ থেকে আমি কিছুই আদায় করতে পারবো না। আমাকেও এখন সোনালির টিপসগুলো কাজে লাগাতে হবে। সোনালি মনে মনে এসবই ভাবতে থাকে। রাত্রিবেলা চন্দন বাড়িতে ফিরে এলে সোনালি তাকে কোনো খাবারই খেতে দেয় না, আর সেই সাথে চন্দনের সঙ্গে সে 2 ঘন্টা ধরে তুমুল ঝগড়ায় মেতে থাকে। এভাবে সে বাড়িতে 2 দিন রান্না খাওয়া পুরোপুরিভাবে বন্ধ রাখে। এর ফলে চন্দনকে না খেয়ে অফিসে যেতে হয়, আর অফিস থেকে বাড়িতে এসেও না খেয়ে থাকতে হয়। আচ্ছা, এই নাটকটা কতদিন চলবে তোমার? 2 দিন তো হয়ে গেল বাড়িতে রান্না বান্না কিছুই করছো না, কিছু খাচ্ছও না। আমি তো তবুও বাইরে থেকে খাবার খেয়ে নিচ্ছি, কিন্তু তুমি তো একটা দানা পানিও মুখে দিচ্ছ না। এইভাবে না খেয়ে থাকলে তোমার শরীর তো খারাপ করবে। কি হলো, কোনো কথা বলছো না যে? আবারও কি নতুন নাটক শুরু করলে নাকি? প্রিয়াঙ্কা চন্দনের কথাকে পুরোপুরিভাবে ইগনোর করে। সে চুপচাপ অন্যদিকে তাকিয়েই বসে থাকে। চন্দনের কোনো কথার উত্তরে সে একটা টু শব্দও করে না। এভাবেই দেখতে দেখতে 2-3 দিন কাটে। চন্দন খুব ভালো মতোই বুঝতে পারে সে যতদিন না প্রিয়াঙ্কাকে সোনার নেকলেস কিনে দেবে, ততদিন প্রিয়াঙ্কা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে না। তাই চন্দন একদিন অফিস থেকে বাড়ি ফেরার সময় প্রিয়াঙ্কার জন্য সোনার নেকলেস নিয়েই বাড়িতে ফেরে। এই নাও, আমি তোমার জন্য সোনার নেকলেস কিনে এনেছি, তাও আবার 4 ভরি ওজনের। এবার তোমার শান্তি হয়েছে তো? আশা করছি এবার তুমি আমার সঙ্গে কথা বলবে। চন্দনের হাতে সোনার নেকলেস দেখে প্রিয়াঙ্কা প্রচন্ড পরিমাণে খুশি হয়। সোনার নেকলেসটা হাতে নিয়ে সে আনন্দে লাফিয়ে ওঠে। ও মাই গড, আমি তো খুশিতে মরেই যাব। তুমি সত্যি সত্যি আমার জন্য সোনার নেকলেস কিনে এনেছো? সত্যি তুমি খুবই ভালো। আমাকে এত ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা চন্দন, তুমি আমাকে সোনার নেকলেসটা নিজের হাতে পরিয়ে দাও তো। কি হলো, তাড়াতাড়ি পরিয়ে দাও। এই শুনে চন্দন প্রিয়াঙ্কার গলায় সোনার নেকলেসটা পরিয়ে দেয়, আর প্রিয়াঙ্কা নিজেকে আয়নায় দেখে খুবই খুশি হতে থাকে। আচ্ছা নাও, এবার অনেক হয়েছে, এবার রান্না বান্না করো। 5 দিন তো হয়ে গেল বাড়ির কোনো খাবারই খেলাম না। যাও যাও, তাড়াতাড়ি এবার রান্না করো। আরে দাঁড়াও দাঁড়াও, তুমি এত সুন্দর নেকলেস আমাকে গিফট করলে, এটা সোনালীকে না দেখালে হয়? তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এই বলে প্রিয়াঙ্কা সেই নেকলেসটা নিয়ে সোজা সোনালীদের বাড়িতে চলে যায়। তবে প্রিয়াঙ্কা সেখানে খালি হাতে যায় না, সে সঙ্গে করে মিষ্টির প্যাকেটও নিয়ে যায়। এই নাও সোনালী, মিষ্টি মুখ করো, তাড়াতাড়ি হা করো দেখি। আরে কি ভাবছো, আমি তোমাকে মিষ্টি মুখ করাতে কেন এসেছি? আমার গলার দিকে একবার তাকিয়ে দেখো তো। আমার বর আমাকে সোনার নেকলেস গিফট করেছে, তাও আবার 4 ভরি ওজনের। কেমন হয়েছে বলো তো? বাবা, 4 ভরি? দেখতে তো ভালোই লাগছে, তবে খাঁটি সোনা বলে কিন্তু মনে হচ্ছে না। তোমার বর সত্যি তোমাকে সোনার নেকলেস কিনে দিয়েছে তো, নাকি সিটি গোল্ড এনে দিয়েছে আবার দেখো? এই, আমার বর কিন্তু মোটেও ওরকম নয়। এটা একেবারে খাঁটি সোনা, এতে কোনো সন্দেহ নেই। আমার বর আমাকে এত ভালোবাসে, তাই ওর কাছে এগুলো কোনো ব্যাপার নয়। আর তাছাড়া আমি যখন যেটা চাই ও সহজেই আমাকে দিয়ে দেয়। আমাকে তো বেশি পরিশ্রমও করতে হয় না তোমার মতো। আচ্ছা আমি এবার আসি, হ্যাঁ? এই বলে প্রিয়াঙ্কা সেখান থেকে চলে যায়। বাবা, কত ঢং! আমার বর আমাকে কত ভালোবাসে আমি খুব ভালো মতোই জানি। সোনার নেকলেসটা নেওয়ার জন্য তুমি কত কাণ্ড ঘটিয়েছো। আমাকে নকল না করলে ওর বুঝি পেটের ভাত হজমই হয় না। শয়তান মেয়ে ছেলে একেবারে। এরকম ভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন আবার সোনালী মিষ্টির প্যাকেট নিয়ে প্রিয়াঙ্কাদের বাড়িতে এসে উপস্থিত হয়। এই নাও প্রিয়াঙ্কা, মিষ্টি মুখ করো। আসলে আমরা নতুন এলইডি টিভি কিনেছি। শুধু এলইডি টিভি বললে ভুল হবে, আমরা অনেক বড় এলইডি টিভি কিনেছি।
আমাদের হল রুমে টিভিটা লাগানোর পর একেবারে সিনেমা হলের মতো ফিলিংস আসছে। আমাদের বাড়িটা তো এবার সিনেমা হল হয়ে গেছে। নাও নাও, তুমি মিষ্টি খাও, দাঁড়িয়ে আছো কেন? ও মাই গড, তার মানে তোমরা এবার বাড়িতে বসেই সিনেমা হলের মজা নিতে পারবে, তাই তো? যাক, শুনে খুব খুশি হলাম। আর আমি এই মিষ্টিটা খেতে পারবো না গো, কারণ আমি এখন ডায়েটে আছি। আমি জানি তো, মনে মনে এখন তোমার খুবই হিংসা হচ্ছে, আর আমি তো এটাই চাই তুমি আমাকে দেখে জ্বলে পুড়ে একেবারে ছারখাড় হয়ে যাও। তুমি যত জ্বলবে আমি তোমাকে ততই জ্বালানোর চেষ্টা করব। অন্যদিকে প্রিয়াঙ্কার মাথায় এবার সোনালীর মতোই বড় এলইডি টিভি কেনার ভূত চেপে বসে। সে শুধুমাত্র চন্দনের বাড়ি ফেরার জন্য অপেক্ষা করতে থাকে। চন্দন বাড়িতে ফিরে এলেই প্রিয়াঙ্কা তাড়াতাড়ি করে চন্দনের কাছে ছুটে যায়। চন্দন, আমার একটা বড় এলইডি টিভি দরকার। আমাদের ঘরে এলইডি টিভিটা কত ছোট আর কত পুরানো হয়ে গেছে। এই টিভিতে কোনো কিছু দেখে একদমই মজা লাগছে না। তুমি আমার জন্য একটা বড় এলইডি টিভি কিনে এনে দাও না। কেন, বাড়িতে তো এলইডি টিভি আছে, তারপরও তোমার আবার নতুন বড় এলইডি টিভি লাগবে কেন? টিভি ছোট হোক আর বড় হোক একই জিনিস তো দেখা যাবে, নাকি বড় টিভিতে তুমি আলাদা কিছু দেখতে পাবে? আরে তুমি জানো সোনালীর বড়কে কত বড় এলইডি টিভি কিনে দিয়েছে? এত বড় এলইডি টিভি কিনে দিয়েছে যে ওদের বাড়িতে রাখার মতো জায়গা ধরছে না। ওদের বাড়িটা এবার একদম সিনেমা হল হয়ে গেছে। আমার এবার ওদের থেকে বড় এলইডি টিভি চাই চাই চাই। দেখো প্রিয়াঙ্কা, এইভাবে প্রতিবেশীদের নকল করা তুমি বন্ধ করো। কাউকে কখনোই নকল করা উচিত নয়। তুমি চুপ করো। তাই বলে কি আমার কোনো মান সম্মান নেই? ওই সোনালী কি আমাদের থেকে বেশি বড় লোক, নাকি তুমি ওর বরের থেকে কম টাকা ইনকাম করো? আমাকেও তো দেখাতে হবে যে আমরাও যথেষ্ট বড় লোক, না হলে সারা পাড়ার লোকের কাছে গিয়ে ও আমার নামে বদনাম করবে। তুমি আমাকে টিভি কিনে দেবে, হ্যাঁ কিনা বলো? এভাবেই প্রিয়াঙ্কা আবার ঝগড়া শুরু করলে চন্দনের মাথা খারাপ হয়ে যায়। শেষ পর্যন্ত প্রিয়াঙ্কা জেদের কাছে চন্দনকে আবার হার মানতে হয় এবং সে প্রিয়াঙ্কার জন্য একটা বড় এলইডি টিভি কিনে নিয়ে আসে। এরকম ভাবে প্রিয়াঙ্কা সোনালীকে নকল করে খুবই আনন্দ উপভোগ করে। একদিন সোনালী প্রিয়াঙ্কাকে নিজের বাড়িতে ডেকে বলে, এই দেখো প্রিয়াঙ্কা, বল্টি কাকিমার মেয়ের বিয়েতে যাব বলে আমি আজকেই শপিং করে এনেছি। তোমাদেরকেও তো নিমন্ত্রণ করেছে, তাই না? এই দেখো, আমি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য এই সুন্দর বেনারসি শাড়িটা কিনেছি। এই শাড়িটার দাম কত জানো? 20,000 টাকা। শুধু তাই নয়, এই দেখো, এই শাড়িটার সঙ্গে পরার জন্য আমি এই হাই হিল জুতোটাও কিনেছি। কেমন হয়েছে বলো? হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। কিন্তু শাড়িটা আরেকটু ভালো হতে পারতো। তুমি যদি আরেকটু বেশি রেঞ্জের দিকে যেতে, মানে এই ধরো 30,000 টাকা 40,000 টাকার দিকে যেতে, তাহলে কিন্তু তুমি আরো ভালো শাড়ি পেয়ে যেতে। আমি তো আমার বরকে বলেই রেখেছি কালকে আমাকে শপিং এ নিয়ে যেতে। আচ্ছা, আমি এবার আসি, কেমন? এই বলে প্রিয়াঙ্কা সেখান থেকে চলে যায়। প্রিয়াঙ্কা এবার শপিং করার জন্য একেবারে পাগল হয়ে ওঠে। কিন্তু এবার চন্দন তাকে আর কিছুতেই শপিং করার জন্য টাকা দিতে চায় না। আর সেই জন্য প্রিয়াঙ্কা চন্দনের এটিএম কার্ড চুরি করে টাকা তুলে নেয়। আর সেই টাকা দিয়ে সে নিজের জন্য দামি দামি শাড়ি এবং লেটেস্ট হাই হিল জুতা কেনে। এর ফলে চন্দন প্রিয়াঙ্কার উপর খুবই রেগে যায়, কিন্তু প্রিয়াঙ্কার তাতে কিছুই যায় আসে না। কয়েকদিন পর প্রিয়াঙ্কা তার কেনা শাড়ি এবং লেটেস্ট হাই হিল জুতা পরে বিয়ে বাড়িতে চলে যায়। আমি জানি আমাকে দেখতে দারুণ সুন্দর লাগছে। আমার এই হাই হিল দেখে সোনালী একেবারে জ্বলে পুড়ে মরেই যাচ্ছে। এরকম হাই হিল তো এই বিয়ে বাড়িতে আমি ছাড়া কেউই পরে আসেনি, শুধুমাত্র আমি একাই পরে এসেছি। উফ, আমার তো নিজেকে হিরোইন বলে মনে হচ্ছে। মনে মনে এসব ভেবেই প্রিয়াঙ্কা হিরোইনদের মতো করে হাঁটতে থাকে। কিন্তু হঠাৎ করেই সে পা মচকে পড়ে যায়। এর ফলে সে পায়ে প্রচন্ড পরিমাণে আঘাত পায়। প্রিয়াঙ্কাকে পড়ে যেতে দেখে চন্দন তাড়াতাড়ি করে প্রিয়াঙ্কার কাছে আসে। কিন্তু তখন বিয়ে বাড়িতে উপস্থিত প্রিয়াঙ্কার প্রতিবেশীরা তাকে দেখে হো হো করে হাসতে থাকে। তবে চন্দন আর দেরি না করে প্রিয়াঙ্কাকে হাসপাতালে নিয়ে যায়। প্রিয়াঙ্কার পা ফ্র্যাকচার হয়ে যাওয়ায় ডাক্তারবাবু প্রিয়াঙ্কার পায়ে প্লাস্টার করে দেয়। দেখুন, আপনি কিন্তু 3 মাস পর্যন্ত কোনো রকমের হাই হিল জুতা পরতে পারবেন না। আপনার পায়ে ফ্র্যাকচার হয়েছে। না না ডাক্তারবাবু, হিল জুতা পরা তো দূরের কথা, আমি তো এখন কোনো স্লিপারসও পরতে চাই না। ওরে বাবা গো, আমার শিক্ষা হয়ে গেছে। কিন্তু তোমার প্রতিবেশী সোনালী যদি তোমাকে দেখানোর জন্য হাই হিল জুতা পরে বা অন্য কিছু পরে, তখন তুমি কি করবে? আরে বাবা, ও পাহাড়ে উঠলেও আমি ওর দেখা দেখি ছাদে ওঠানোর চেষ্টা করব না। আমি আর কখনোই নকল করব না। আমার ভুল হয়ে গেছে। ওরে বাবা, আমার পায়ে কি ব্যথা করছে।